আচ্ছা, তো আজকের ক্লাসের মেন উদ্দেশ্য হচ্ছে ফটোমেট্রি। আমরা হচ্ছে গতদিন ক্লাসে হচ্ছে ব্ল্যাক বডি, রেডিয়েশন আর প্ল্যানেটারি টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলেছি। তবে ফটোমেট্রি শুরু করার আগে আমি কিছু গত ক্লাসের যেসব অ্যাম্বিগুইটিগুলো আছে আমার কাছে নিজের কাছে মনে হয়েছে সেগুলো আমি ক্লিয়ার করে দিতে যাচ্ছি। তো অনেকে এখনো জয়েন করেনি, আমি জয়েন করার জন্য কিছুক্ষণ ওয়েট করতে পারি। আর না হলে হচ্ছে যারা পরে জয়েন করবে তারা হচ্ছে রিমাইন্ড করে দেখে নিও, পরে লাইভ শেষ হলে রিমাইন্ড করে দেখে নিও। তো মেন টপিকে যাওয়ার আগে আমি হচ্ছে প্রিভিয়াস দুইটা ক্লাসের অ্যাম্বিগুইটি গুলো একটা সমাধান করি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আবারও সেই মনোক্রোমাটিক আর ভলিউমেট্রিকের মধ্যে একটু পার্থক্য দেখিয়ে দিই, একটু চার্ট করে সুন্দর করে। আচ্ছা, তো গত ক্লাসের ভিডিওগুলো যারা দেখেছো তারা মনে হয় মোটামুটি খেয়াল করেছিলাম যে হচ্ছে মনোক্রোমাটিক আর ভলিউমেট্রিক বলে দুটো টার্ম নিয়ে আমি খুব জোর দিচ্ছি। আবারও হচ্ছে আমি গ্রাফটা দেখাই যে একটা কৃষ্ণ বস্তু সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে, কিন্তু তো ধরে নাও কি যে তার গ্রাফটা এরকম, আর আমি দেখিয়েছিলাম কি যে হচ্ছে ল্যামডা এদিকে বৃদ্ধি পায় আর এটাকে যদি ব্রাইটনেস ধরা হয়, আমি ধরলাম হচ্ছে এটা শুধু ব্রাইটনেস। এটা তুমি হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করতে পারো, নিউ দিয়ে প্রকাশ করতে পারো, এটা তোমার ব্যাপার। ওকে, তো মনোক্রোমাটিকের আমি ধরে নিয়েছিলাম কি যে একটা ব্ল্যাক বডি যখন বিকিরণ করে সকল তরঙ্গদৈর্ঘ্যে বিকিরণ করে, এটা হচ্ছে ব্ল্যাক বডির বৈশিষ্ট্য। তো আমাদের কাছে আছে ডিটেক্টরের জন্য সাপোজ এটা হচ্ছে ব্ল্যাক বডি কার্ভ। তো যখন আমরা বি নিউ বা বি ল্যামডা নিয়ে কথাবার্তা বলছি তখন আমরা কি করছি, একটা নির্দিষ্ট ল্যামডা নিয়ে কাজ করছি। এই ল্যামডাটা যে কোনো জায়গার ল্যামডা হতে পারে, যে কোনো ল্যামডা হতে পারে, একটা নির্দিষ্ট জায়গার ল্যামডা নিয়ে কাজ করছি। সেই ল্যামডার ওই মুহূর্তে আমরা একক ঘনকোণ বা একক সলিড অ্যাঙ্গেল, একক এরিয়া, একক টাইম, একক ডেল নুতে এটাকে বিনু এনার্জি বের করছি। এটাকে খুব ভালো মতো বলে, এটাকে আমরা বলেছিলাম এই পাশেরটাকে স্পেসিফিক স্পেসিফিক ইন্টেন্সিটি বা ব্রাইটনেস বা সারফেস ব্রাইটনেস। এটাকে বলে হচ্ছে ফ্রিকোয়েন্সি স্পেসিফিক সারফেস ব্রাইটনেস, আর এটাকে বলে হচ্ছে ল্যামডা বা হচ্ছে ওয়েভলেংথ স্পেসিফিক সারফেস ব্রাইটনেস। এটা হচ্ছে ইন্টেন্সিটি এর সমতুল্য বা হচ্ছে সারফেস ব্রাইটনেস এর সমতুল্য। তো এই পাশে যে সারফেস ব্রাইটনেসটা আছে এটা নিয়ে পরে আসছি। এটা হচ্ছে মনোক্রোমাটিক সারফেস ব্রাইটনেস ও বলা যায় এটাকে। মনোক্রোমাটিক সারফেস ব্রাইটনেস বা ইন্টেন্সিটি এটাকে বলে। টোটাল এই ইন্টেন্সিটিকে যদি ইন্টিগ্রেট করা হয় এতগুলো মানগুলো নিয়ে, তখন যেটা বের হবে সেটা হচ্ছে একটা এই সারফেসের, এটা যদি একটা ব্ল্যাক বডি হয়, এই ব্ল্যাক বডি থেকে প্রতি সেকেন্ডে কি পরিমাণ এনার্জি বের হচ্ছে, এটা হচ্ছে একটা ওয়েভলেংথের জন্য। হ্যাঁ, এটা তাহলে কি বললাম, এটা ছিল ইন্টেন্সিটি আর এটা ছিল এনার্জি। ইন্টেন্সিটি বা এটা ইন্টেন্সিটি হচ্ছে সারফেস ব্রাইটনেসের সাথে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে এনার্জি যেটা ইন্টিগ্রেটেড করা হয়েছে এতগুলো জিনিসের মধ্যে। ওমেগার সাপেক্ষে
এরিয়া সাপেক্ষে, টাইম সাপেক্ষে আর ইন্টারভাল ফ্রিকোয়েন্সি ইন্টারভাল সাপেক্ষে। এখন আমরা বলেছিলাম কি যে তাহলে তো আমরা হচ্ছে কৃষ্ণ বস্তুর টোটাল এনার্জি বের করতে হলে কি করতে হবে, এই কার্ভের প্রত্যেকটা অঞ্চলের এরিয়া বের করতে, মানে শক্তি বের করতে হবে। এই শক্তি বের করেছিলাম আমরা কিভাবে, স্টিফেনের ল অনুযায়ী। এটাকে আমরা এই পুরো গ্রাফটাকে আমরা ইন্ডিকেট করে যেটা বের করেছিলাম সেটা হচ্ছে এনার্জি পার টাইম সিগমা, যেটাকে বলে স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি ইফেক্টিভ এর চতুর্ঘাতের সমানুপাতিক। তো এই জিনিসটাকে আসলে এইভাবে লেখা যেতে পারে, এল ডেল ই, এটা যদি ডেল ডি বাই ডেল টি বা লুমিনিসিটি। ক্লিয়ার? আর এবার দেখো আমরা এটাও জেনেছিলাম, এটা যদি এল হয়, লুমিনিসিটি হয়, তাহলে ফ্লাক্স কি হবে, মানে একটা এই বস্তু থেকে ডি ডিস্টেন্সে আমরা যে অবজারভার যে শক্তি দেখতে পাবে ডি ডিস্টেন্সে, সেটাকে আমরা বলতাম ফ্লাক্স। তারপর ফ্লাক্স কি হতো, সেটা হচ্ছে এল বাই আমরা ধরেছিলাম 4 পাই ডি স্কয়ার। এখন খেয়াল করো ওমেগা বা সারফেস ব্রাইটনেস জিনিসটা আসলে কি, আরো ডিটেইলে যাব আমরা, তবে এই মুহূর্তে ক্লিয়ার হলো সারফেস ব্রাইটনেস কিন্তু সরাসরি ফ্লাক্স না। সারফেস ব্রাইটনেস ফ্লাক্সের একটা ফাংশন, মানে হচ্ছে এটাকে লেখা হয় হচ্ছে এই চিহ্ন দিয়ে, বড় হাতের চিহ্ন দিয়ে, যেটা তো খেয়াল করো এটার সাথে এটা একই জিনিস, সমতুল্য। এটা হচ্ছে মনোক্রোমাটিক যদি হয়, আমরা এটা যখন বোলোমেট্রিক নিয়ে কাজ করব তখন সারফেস ব্রাইটনেসই বের হবে, তখন সারফেস ব্রাইটনেসকে সিগমা দিয়ে প্রকাশ করা হবে, আর উপরে এফ, যেটা তাহলে বোঝা যাচ্ছে সারফেস ব্রাইটনেস ইজ এ ফাংশন অফ, সারফেস ব্রাইটনেস ইজ এ ফাংশন অফ স্কেলার ফ্লাক্স। তো সারফেস ব্রাইটনেসটা আরো ডিটেইলে যাব, তার আগে আমি ক্লিয়ার করে নিয়েছি কোনটা কি। তো আমরা যখন হচ্ছে মনোক্রোমাটিক কাজ করব, তখন বি নিউ আর বি ল্যাম্ডা দিয়ে হচ্ছে সারফেস ব্রাইটনেস প্রকাশ পায়, এনার্জি প্রকাশ পায় এটা দিয়ে। আবার যখন ভলিউমেট্রিকে যাব, পুরোটা ইন্ডিকেট করে নিয়েছি, তখন হচ্ছে সারফেস ব্রাইটনেস প্রকাশ পায় এটা দিয়ে, আর এনার্জি প্রকাশ পায় স্টিফেন বোলজম্যানের ল দিয়ে, স্টিফেন্সের ল আর স্টিফেন বোলজম্যান। আর লুমিনিসিটিকে এই দিয়ে প্রকাশ করা হয় ডেল ই বাই ডেল টি। এই হচ্ছে মোটামুটি ক্লারিফিকেশন। কোনটা কি গুলিয়ে ফেলো না, মানে তোমার আমরা যখন ফটোমেট্রির অঙ্কতে যাব, ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলবো, তখন আমরা তিন ধরনের জিনিস পাচ্ছি। একটা হচ্ছে সাধারণ ফ্লাক্স, যেটা বোলোমেট্রিক ফ্লাক্স, সাধারণ ফ্লাক্স যেটা আমরা জানি সকল ওয়েভলেংথের জন্য ফ্লাক্স। এটা হচ্ছে নির্দিষ্ট ওয়েভলেংথের জন্য হচ্ছে মনোক্রোমাটিক ফ্লাক্স বা সারফেস ব্রাইটনেসও বলা হয়। আর সারফেস ব্রাইটনেস আবার যদি মনোক্রোমাটিক বের হয়, তাহলে ভলিউমেট্রিকও বের হবে, সেটাও আবার ফ্লাক্সেরই ফাংশন। সেটা হচ্ছে এ ওমেগা, মানে তো অবশ্যই সলিড অ্যাঙ্গেল এফ বাই ওমেগা। তো আরো ডিটেইলে যাবো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যখন আমরা হচ্ছে ম্যাগনিটিউডের সূত্রে যাব, তখন হচ্ছে ফ্লাক্স অনেক ধরনের, মানে ফ্লাক্স কখন কোনটা বসাবো সেটার উপরে ডিপেন্ড করবে এই কয়েকটা রাশি। তো আশা করছি এই পর্যন্ত হচ্ছে আমরা ক্লিয়ার হয়েছে কোনটা মনোক্রোমাটিক কোনটা ভলিউমেট্রিক। তো এখানে যেহেতু আমি বলে দিয়েছি কি যে এটা সারফেস ব্রাইটনেস, তো আমি এখানে একটা জিনিস প্রমাণ করতে পারি। তো আমরা জানতাম কি যে কোনো একটা তল থেকে আলো বের হচ্ছে, এই ছবিটা প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম। এইটা হচ্ছে ডেল ওমেগা, এই তল থেকে যদি আলো বের হয়, সাপোজ এখন এটা হচ্ছে একটা তারার তল, তারার একটা তলে একটা নির্দিষ্ট অংশ থেকে যদি আলো বের হয়, তাহলে এই ওমেগা অনুযায়ী ছড়িয়ে যায়। এটা আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম। এখন আমরা তো হচ্ছে যখন তাহলে আমরা যখন এনার্জি মাপবো বা ইন্টেন্সিটি মাপবো, এই বি নিউ বা বি ল্যামডা মাপবো, তখন আমরা তো হচ্ছে দেখবো আমাদের ডিটেক্টরে, মানে আমাদের ডিটেক্টর হচ্ছে আমাদের ডিটেক্টরের এরিয়া হচ্ছে এটা, সাপোজ ধরলাম এস, এটারও
একটা ঘনকোণ তৈরি করা যায়, যেটা হচ্ছে আমাদের ডিটেক্টরের লাইট কালেক্টিং এরিয়া, এটা লাইট কালেক্টিং এরিয়া এটা। কিন্তু যদি এটা টেলিস্কোপ ধরো, এটাকে আমি যদি টেলিস্কোপই আঁকাই, এটা টেলিস্কোপ, এখান থেকে আলো আসছে, সে আলোটাও একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল আকারে আসছে। আবার আমাদের টেলিস্কোপের এখানেও একটা লাইট কালেক্টিং এরিয়া আছে, সেটাও মনে করো এরকম একটা, মনে করো একটা রে এখানে এই কালেক্টিং এরিয়াতে ঢুকছে একটা রে। তাহলে কি, আচ্ছা এটা একটা ধরে নাম তল, যাই হোক, এটা হচ্ছে যদি আমার তারা হয়, এটা যদি আমার একটা টেলিস্কোপের কালেক্টিং এরিয়া বা অ্যাপারচার হয়, তাহলে এখান থেকেও একটা ঘনকোণ আসছে, এখান থেকেও একটা ঘনকোণ তৈরি করা যাচ্ছে, যে একটা জায়গাতে যথাযথ মিলিত হয়েছে। তাহলে কি আমরা এটা ক্লিয়ার হতে পারছি কি যে আমাদের এইটার মান অপরিবর্তিত থাকছে কিনা, মানে এটার মান বা একটা তারা থেকে একটা নির্দিষ্ট মোমেন্টে আসা সারফেস ইন্টেন্সিটি কি টেলিস্কোপে অ্যাপারচারের উপরে নির্ভর করে চেঞ্জ হয় না হয় না, এটা এখন আমরা জানার চেষ্টা করব, এটা প্রমাণ করবো আর কি যে হয় না হয় না। সাপোজ দুটা এরিয়া ডিএ 1 ডিএ 2, ওকে। তো মনে করো ডিএ 1 থেকে ডিএ 2 এর দিকে কিছু আলোক রশ্মি যাচ্ছে, যেমন তেমন করে যাক, তেলে হলো আলোক রশ্মি যাচ্ছে, এভাবে যাচ্ছে। এখন প্রত্যেকটা আলোক রশ্মি ধরো কিছু পরিমাণ শক্তি নিয়ে এই সারফেস থেকে এই সারফেসে যাচ্ছে, হ্যাঁ। প্রত্যেকটা আলোক রশ্মি যদি যায়, আমরা মানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী কি জানি, এই সারফেস দিয়ে একটা নির্দিষ্ট মোমেন্টে যে পরিমাণ শক্তি পার হবে, বা এই পরিমাণ শক্তি পার হবে বলতে হচ্ছে এই তিনটা রশ্মির জন্য, এই তিনটা রশ্মির জন্য এই এরিয়া দিয়ে একটা নির্দিষ্ট মোমেন্টে যতখানি শক্তি পার হবে, এই এরিয়াতেও এই তিনটা রশ্মি যদি ঢুকে, তাহলে সেম পরিমাণ শক্তি এই দুটা এরিয়া পাস করছে। তাহলে কি আমরা হচ্ছে লিখতে পারি না কি যে হচ্ছে, আচ্ছা এই সারফেসের জন্য এরিয়া শক্তি কত হবে, ডিই, তাহলে ডি1, এটা ডি1 এই সারফেসের জন্য, এই সারফেসের জন্য ডিই1, ডি1 কত হবে, ডি নু 1। আমরা এটা জানতে চাচ্ছি কি যে সারফেস ইন্টেন্সিটি চেঞ্জ হবে কিনা। তো আমরা ধরে নেব এটা এই এরিয়ার জন্য সারফেস ইন্টেন্সিটি হচ্ছে বা এনার্জি ডেনসিটি হচ্ছে বিনু 1, তাহলে হচ্ছে এটা হচ্ছে dA1, তারপরে এটা হচ্ছে ওমেগা 1, এটার জন্য যদি একটা, এটার যদি এরিয়া থাকে তাহলে এটার একটা হচ্ছে ইয়াও থাকবে, আমরা যেহেতু জানি কি যে হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু এরিয়া বাই আর স্কয়ার, তাহলে ডি ওমেগা 1 টি আর ডি, একইভাবে হচ্ছে তাই না। কিন্তু আমরা এখনই কি বললাম, শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী অবশ্যই ডি ই1 ডি ই2 হয় লাগবে। আর আবার এতটুকু জানি, একটা নির্দিষ্ট মোমেন্টে টি টাইমে একই টি টাইম যদি হয়, তাহলে নির্দিষ্ট মোমেন্টে হচ্ছে যে পরিমাণ ফ্লাক্সের রেঞ্জ বা ফ্লাক্স ইন্টেন্সিটি হচ্ছে দুইটা সারফেসে পার করবে, সেটাও সেম। তাহলে আমরা কি বলতে পারি কি যে হচ্ছে এটাও কারেক্ট হলো দেয়। আবার আমরা এখানে লিখলাম এটা ইকুয়েশন, তাহলে আমরা এটা এই ইকুয়েশনের বদলে লিখতে পারি ডেল এ বাই আর স্কয়ার ডেল এ1 বাই আর স্কয়ার। এই আর স্কয়ার তো সেম, তো এটাও কাটাকাটি চলে যায়, কারণ আমাদের থেকে তো বস্তু
আচ্ছা, একই, এখান থেকে এটা দ্রুত, এখান থেকে এখানে দ্রুত সেম, এটাও কারানি চলে যায়। তারপর শেষে যেটা হচ্ছে কি, মানে এই দুটা যদি সমান হয় তাহলে শেষ পর্যন্ত কি হচ্ছে, বি নু 1 ইজ ইকুয়াল টু বি নু 2 হচ্ছে। আর তাহলে হচ্ছে এটাকে সরাসরি ইকুইভ্যালেন্ট টু বি নিউ শুধু ধরা যায়, তার মানে যেই সারফেস দিয়ে পার হয় সারফেসের সাথে এটা কোনো কাটাকাটি আবার চলে যাবে, যে মোটামুটি হচ্ছে সারফেসের সাথে এই দুটা এরিয়ার সাথে বা ঘনকোণের সাথে বা ডিসটেন্সের সাথে এই সারফেস ইন্টেন্সিটির কোনো সম্পর্ক নাই। যেই ইন্টেন্সিটি যেই সারফেস এরিয়া দিয়ে বের হোক, যে সারফেস এরিয়ার মধ্যেই ঢুকুক বা ওমেগার মধ্যেই ঢুকুক, শেষ পর্যন্ত আমরা ইন্টেন্সিটি সবসময় কনস্ট্যান্টই পাবো। তো এই জিনিসটা হচ্ছে ক্রিটিক্যাল, আশা করছি খুব ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম। তো তার মানে যদি একটা তারার সাপোজ একটা পুরো তারার সারফেসের মধ্যে জাস্ট আমি এতটুকু এরিয়ার দিকে যদি ফোকাস করি, আর আমাদের টেলিস্কোপের কালেক্টিং এরিয়া হচ্ছে যদি এতখানি হয়, হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে ডি এ আর এটা ধরলাম ডি এস, হ্যাঁ, পুরা তারা থেকে যে ইন্টেন্সিটি বের হবে এতটুকু থেকেও এতটুকু যদি দেখি, এই এই দুটা সারফেসে এইখান থেকে আলো বাড়াচ্ছে আর এখানে ঢুকছে, আমরা হচ্ছে এরিয়ার উপরে অনির্ভরশীল ভাবে সারফেস ইন্টেন্সিটি সবসময় সমান পাবো আর কি। তো এটা হচ্ছে একটা প্রুফ ছিল, আশা করছি প্রুফটা একটু কঠিন, মানে যাই হোক। আচ্ছা, ডিএ DA1 আর DA2 নট ইজিক্যাল টু, এই দুটা এক থাকছে না, কিন্তু বাকি সবকিছু এক থাকছে, কিন্তু এই দুটা সরি হচ্ছে কেউ একজন ফোন দিয়ে খুব বিরক্ত করছিল, তো আমরা আবার কন্টিনিউ করি। আচ্ছা, তো যেটা বলছিলাম কি, যে DA1 আর DA2 দুটা সারফেসের এরিয়া অবশ্যই তো সমান না, কিন্তু ওদের মধ্যে দিয়ে যে পাস করা এনার্জি ডেনসিটি, এক তো হচ্ছে তাদের মধ্যে হচ্ছে টাইম সমান, তাদের মধ্যে এনার্জি হচ্ছে এনার্জি ইন্টারভাল সমান, আর তাদের মধ্যে যদি হচ্ছে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পরিমাণ এনার্জি পাস করে, তার মানে আলটিমেটলি যেটা বলা যেতে পারে কি, যে এটার উপরে অনির্ভরশীল হয়ে বি নিউ সবসময় সমানই থাকে, ইন্টেন্সিটি কখনোই চেঞ্জ হয় না, কিন্তু ফ্লাক্স চেঞ্জ হতো। এটা যত সারফেস ব্রাইটনেস বলছি, এটাকে আমি বারবার করে বলছি সারফেস ব্রাইটনেস, সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না,
দূরত্বের সাথে অনির্ভরশীল আলটিমেটলি, হ্যাঁ। কিন্তু যদি আমি এটা ফ্লাক্স বলতাম, এটা আমি ফ্লাক্স কেন বলছি না, এটা কিন্তু ফ্লাক্সের মতোই জিনিস, একই প্রায় জিনিস, কিন্তু তাও ফ্লাক্স না, কারণ এটা ইন্টেন্সিটি, সারফেস ব্রাইটনেস বা ইন্টেন্সিটি যেটা, সেটা দূরত্বের সাথে চেঞ্জ হচ্ছে না। কিন্তু তোমরা যখন প্ল্যানেটারি টেম্পারেচার অঙ্কগুলো করেছো দেখছো যে হচ্ছে টেম্পারেচারটা আমাদের এরিয়ার উপরে ডিপেন্ড করছিল, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। ওকে, তো আশা করছি ক্লিয়ার হয়েছে আর কি। এবার আমরা হচ্ছে আরেকটা যে অ্যাম্বিগুয়াস জিনিসপত্র নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম বা মেনশন করতে ভুলে গেছি। হ্যাঁ, আমি হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মেনশন করতে বারবার একবার এখনই করলাম, কি যে হচ্ছে লুমিনিসিটিকে ডেল ই বাই ডেল টি হিসাবে লেখা যায় খুব সাধারণ ভাবে আর কি। এই সূত্র দিয়ে আমি অনেকগুলো অঙ্ক করতে পারি, তো এই সূত্রটাও মনে রাখবে যে কিভাবে লুমিনিসিটিকে ডেলি বা ডেলটি দিয়ে প্রকাশ করা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে একটা নির্দিষ্ট ফিল্টার দিয়ে যখন ফ্লাক্স, মনে করো আমার কাছে একটা ফিল্টার আছে, ফিল্টারের মধ্যে এতখানি আলো আপতিত হইলো, ফিল্টার নিয়ে আমরা আরো আসছি আরো সুন্দরভাবে, কিন্তু ফিল্টারের মধ্যে সবগুলো আপতিত হওয়া আলোর মধ্যে কিছুটা অংশই পার হতে পারলো। তো এটার কারণে সাপোজ এটা একটা হচ্ছে, তাহলে কি এটা ট্রান্সমিশন বা ট্রান্সপারেন্সির একটা অভাব আছে বলেই সব আলো হচ্ছে পার করতে পারে না। তো এটার যদি কার্ভ এরকম হয়, হ্যাঁ, কি যে হচ্ছে সর্বোচ্চ এই পরিমাণ সে ফ্লাক্স গ্রহণ করতে পারে, এটা ব্রাইটনেস এই পরিমাণ ফ্লাক্স গ্রহণ করতে পারে। তো এই যে ট্রান্সপারেন্সির জন্য যে পরিমাণ ফ্লাক্স সে আসলেই আমি ধরবো কি যে, আমি তো হচ্ছে ট্রান্সপারেন্সির কারণে বলতে পারছি না কি যে সে তার ম্যাক্সিমাম ফ্লাক্স সে হচ্ছে গ্রহণ করেছে আমাদের ডিটেক্টর। তো আমরা কি বলবো, এটাকে বলবো কি যে হচ্ছে মোটামুটি অর্ধেক অংশ, এই বেল শেপ কার্ভ গাউসিয়ান কার্ভ ধরা হয়, এটা হচ্ছে ফ্লাক্সের গাউসিয়ান কার্ভের অর্ধেক বরাবর হচ্ছে ফ্লাক্সটা আমি ধরবো। অর্ধেক বরাবর ফ্লাক্সটাকে বলা হচ্ছে ফুল ওয়াইড হাফ ম্যাক্সিমাম, এটা নিয়ে আরেকটু ডিটেল লাগবো। তো এই পরিমাণ হচ্ছে ফ্লাক্স আমি সবসময় ধরে নিব কি যে এই পরিমাণ ফ্লাক্স আমার যাই গড়ে আসবে। তো এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ বা ডেল ল্যামডা, এই জিনিসটাকে, এটা হচ্ছে হচ্ছে তার ম্যাক্সিমাম পরিমাণ ল্যামডা আসা সম্ভব, কিন্তু যেহেতু আসে না ট্রান্সপারেন্সির অভাবে, তো আমি ধরে নিই গড়ে কম বেশি হতে পারে, কিন্তু গড়ে ধরে নিই এই মানে এই পুরা কার্ভের অর্ধেক পরিমাণ হচ্ছে সে নিচ্ছে, কি বলেন, অর্ধেক পরিমাণ ফ্লাক্স সে হচ্ছে আমাদের ডিটেক্টর নিচ্ছে ডিটেক্টর। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ফুল ওয়াইড হাফ ম্যাক্সিমাম, বারবার দেখেছো এই অংশটুকুকে বলে ডেল ল্যামডা বা সেই ফুল ওয়াইড হাফ ম্যাক্সিমাম। তো কোনো বস্তুর ফিল্টারের মধ্যে দিয়ে ফ্লাক্সকে আমরা লিখতে পারি আর স্কয়ার ডেল ল্যামডা, এটা হচ্ছে একটা ইকুয়েশন আর কি। আচ্ছা, আমরা এখন ফিল্টার নিয়ে আরো বিস্তারিত যাব। এখন আমরা হচ্ছে যে জিনিসটা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে মেন ফটোমেট। তো গত 2 ক্লাস পর্যন্ত যতগুলো আমার কাছে মনে হয়েছে কি যে আমি জিনিসপত্র ছেড়ে দিয়েছি বা হচ্ছে আরো এক্সপ্লেন করা উচিত ছিল, সেটা আমি হচ্ছে আপাতত দেখালাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মেন ফটোমেট্রি তাকাবো। আশা করছি এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা খেয়াল করলাম কি যে গত 2টা ক্লাসে আমাদের 2টা হোমওয়ার্ক দেওয়া ছিল, হোমওয়ার্কের মধ্যে একটাও কেউ সলভ করে, খালি আরমান একটা সলভ করে দেখিয়েছে আমাকে, তাও পুরো কমপ্লিট হয় নাই ওটা। আর তো একটা প্রবলেম ছিল, আমি ওই প্রবলেমটা সলভ করে দিতে চাচ্ছি, কারণ হচ্ছে অনেকে ওই প্রবলেমটা বলা যায় কি যে ট্রাই করেনি, আরমান করেছে। তো আমি এটা প্রবলেমটা কি জানি, ওকে। তো
তো আমাদের হচ্ছে প্ল্যানেটারি টেম্পারেচারে একটা প্রবলেম দেওয়া ছিল। তো প্রবলেমটা ছিল কি কি যে আমাদের সোর্স থেকে ডি দূরত্বে একটা ডাস্ট পার্টিকেল আছে, যেটা এটার সাথে থিটা ডিগ্রি কোণে হেলানো আছে সাপোজ। আর আমাদের ডাস্ট পার্টিকেলটা যে এরিয়া, এই এরিয়াটা সেটা ছিল এস। তো কোশ্চেন ছিল, ফার্স্ট কোশ্চেন মনে হয় এটা ছিল কি যে ডাস্ট পার্টিকেলটা যদি 90 ডিগ্রিতে থাকতো, বা ডাস্ট পার্টিকেলটা এই দূরত্বে যে পরিমাণ ফ্লাক্স পাওয়া সম্ভব তার 67% টোটাল ফ্লাক্সের পাইতে কি পরিমাণ অ্যাঙ্গেলে তাকে হেলানো লাগবে, এটা ছিল প্রথম কোশ্চেন মনে হয়। বা খুব স্পেসিফিক ভাবে বলা ছিল না, এটাই প্রথম কোশ্চেন। আরেকটা কোশ্চেন ছিল কি যে তাহলে এই পরিমাণ হেলানো থাকলে ডাস্ট পার্টিকেলের টেম্পারেচার কত, এই প্রবলেমটা ছিল আর কি। তো এই প্রবলেমটা মনে হয় অনেকেই সলভ করতে পারোনি, ওই জন্য আমি চাচ্ছি কি যে সলভ করে দিই। ওকে, তো আগে আমাকে চিন্তা করা লাগবে কি যে হচ্ছে এই পার্টিকেলের এনার্জি ইন কত, বা কি পরিমাণ ক্ষমতা সে গ্রহণ করেছে। তো আমরা বলেও দিয়েছিলাম কি যে হচ্ছে এই পার্টিকেলের আলবেদো এবি দিয়ে লেখা হয়। তাহলে আমরা লিখতে পারি কি যে এটা সারফেস এস, তো আমরা এটা পি এনার্জি ইন লিখতে পারি হচ্ছে 1 মাইনাস এবি, এফ যে পরিমাণ ফ্লাক্স পড়ছে, এস এরিয়া, আর এটা যদি থেটা হয় সাইন থেটা, বা এটাকে আমরা আরো বিস্তারিত লিখতে পারি 1/a/p/L 4πd² s সারফেস ইনটু সাইন থেটা। এখানে খেয়াল করছো কিনা, এখানে একটা মজার বিষয়, যখন আলো পড়ছে তখন শুধু একটা সারফেসের দিকেই পড়ছে, কিন্তু যখন আলো বের হবে এটা যদি ব্ল্যাক বডি হয় তাহলে যে পরিমাণ আলো বের হবে গ্রহণ করবে সেই আলো সেই পরিমাণে ছড়িয়ে দিবে। তাহলে পি আউট কত হবে? পি আউট হবে এখানে টু এস। কেন দিচ্ছি? একটা সারফেস মনে করো এটা যদি ডাস্ট পার্টিকেল হয়, এটা এই সারফেসে হবে, এই পিছের সারফেস দিয়েও আলো বের হবে। এটা 2 ডাইমেনশনাল অবজেক্ট, যেটা খালি চাকতি, এটা একটা ডিস্ক। তো এটা এই সারফেস দিয়েও যদি মানে শক্তি বিকিরণ হয়, যদি কৃষ্ণ বস্তু ধরলে এই সারফেস দিয়ে হবে, এখানে 2s হবে। এখন থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য কি হচ্ছে? পি ইন পি আউট। ফাইনালি আমরা হচ্ছে যে ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু টি নট, বা হচ্ছে টি স্টার সাইন থেটা 1/4। এটা একটা সুন্দর রিলেশন আসছে। আশা করছি সবাই এই প্রবলেমটা ক্লিয়ার হয়েছে। এটা হচ্ছে মোটামুটি বি ক্যাটাগরির প্রবলেম ছিল, আর খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল,
কারণ হচ্ছে এই প্রবলেমের এই কোশ্চেনটা তোমরা যদি বের করতে পারো, এটা এখন পি ইন পি আউট করলে এটা ইকুয়েশন যদি সলভ করো তাহলে এই জিনিসটা আসবে আর কি। এখন এই ধরনের প্রবলেমগুলো অনেক আসবে, তুমি দেখতে পাচ্ছ এখানে আমি আরিয়ান আর বাকি কয়েকজন হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে এনে একটু মোটামুটি ডিসকাস করা হয়েছিল, কিন্তু হচ্ছে এই সারফেস এরিয়ার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফ্লাক্স বা টেম্পারেচার কতখানি চেঞ্জ হয়। তো আরমান কি করেছে, আরমান হচ্ছে সে জাস্ট ইন বের করেছিল, পি ইন বের করেছিল। তো পি ইন এর ক্ষেত্রেও হচ্ছে সে হচ্ছে পুরোটা করেনি, সে জাস্ট বের করেছিল হচ্ছে হচ্ছে সিগমা, একটা হচ্ছে সিগমা টি চেঞ্জ হবে টি নট, একটা সিগমা টি চেঞ্জের জন্য সে একটা জাস্ট অনুপাত করে দেখিয়েছে, কিন্তু তার পুরো সলভটা হয়নি আর কি ওর। তো এই প্রবলেমটা সলভ করার মেন উদ্দেশ্য আমাদের কি ছিল? মেন উদ্দেশ্য ছিল সাপোজ এটা হচ্ছে সান, কি শেষ, ওকে। তো সান যখন এখানে এই একটা গোলকার একটা বস্তুর উপর পড়বে, তখন তো সবকিছুই তো আর হচ্ছে লম্বভাবে পড়বে না, পারপেন্ডিকুলার পড়বে না, সারফেস অনুযায়ী তো বেঁকিয়ে যাবে কিছু, তো এই যে সারফেস অনুযায়ী বেঁকিয়ে যাচ্ছে। আর এটা যদি গ্রহ হয় তার মানে এটা যদি ইকুয়েটর হয়, আমি ধরলাম কি যে এটার হচ্ছে অরবিটাল অ্যাক্সিস 90 ডিগ্রি, মানে হচ্ছে হেলানো নয় আপাতত, তার মানে কি আমরা বলতে পারছি না কি যে হচ্ছে ল্যাটিটিউড অনুযায়ী ফ্লাক্সের পরিমাণ আলাদা আলাদা হচ্ছে। আমাদের উদ্দেশ্য এটাই ছিল মেন ওই আগের প্রবলেমে, কি যে আমরা বের করব কি যে ল্যাটিটিউড অনুযায়ী একটা স্ফিয়ারের উপরে ল্যাটিটিউড অনুযায়ী ফ্লাক্সের পরিমাণ আলটিমেটলি টেম্পারেচারের পরিমাণ কিভাবে ভ্যারি করে। আর এই প্রবলেমটা তুমি সলভ করলে এটা বুঝতে পারতা কি যে আমাদের গ্রহের পোলার রিজনগুলোতে বরফ থাকা সম্ভব কেন। তো এই প্রবলেমটা আমি এখনো সলভ করে দেবো না, আমি আশা করছি এই প্রবলেমটা তোমরা চেষ্টা করবা। তোমরা খালি একটা হিন্ট দিয়েছিলাম কি যে হচ্ছে তোমরা পুরো স্ফিয়ারটাকে অনেকগুলা রিবনে ভাগ করতে পারো, তো রিবন গুলো যদি হয় আরো হিন্ট সুন্দর করে যদি ডায়াগ্রামটা আঁকাই তাহলে হচ্ছে রিবনে ভাগ করলে এরকম একটা রিবন হবে, এগুলো আর এটা হবে হচ্ছে কি, এটা যদি রিবনের হচ্ছে পুরুত্ব ধরলাম ডি এক্স সামথিং। এখন যদি একটা রিবনের জন্য তুমি যদি বের করতে পারো, একটা রিবন ধরলাম খুবই ছোট, তার মানে ফ্লাক্স তুমি সহজে বের করতে পারবে এই রিবনের জন্য। এরকম করে প্রত্যেকটা রিবনের জন্য পুরো স্ফিয়ারের জন্য তুমি যদি পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করো, খুবই সহজ ইন্টিগ্রেশন, তাহলে তুমি আশা করি একটা ইকুয়েশন পেয়ে যাবা। আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা এই ইকুয়েশনটাই খুঁজে বের করার চেষ্টা করবো কি যে আলটিমেটলি ল্যাটিটিউডের উপরে সারফেস ব্রাইটনেস আলটিমেটলি প্ল্যানেটারি টেম্পারেচার কিভাবে ডিপেন্ড করে। আর তখন তুমি বলতে পারবা কি যে হচ্ছে কোন গ্রহে তার পোলে কোন গ্রহ এবং তার পোলে বরফ থাকা সম্ভব কিনা বা আইসি পোল থাকা সম্ভব কিনা। এই যে আমরা হচ্ছে না দেখে অনেক গ্রহ বলতে পারি যে তার হচ্ছে পোলে আইস থাকা সম্ভব বা আইসি পোল থাকা সম্ভব বা তার বরফ থাকা সম্ভব। তো এটা কিভাবে সম্ভব, এই যে এই প্রবলেমটা তুমি যদি সলভ করো তাহলে মোটামুটি তোমার একটা ধারণা হবে যে হ্যাঁ সম্ভব। তারপরে তুমি আসল ব্যবহারিক ডেটা ইউজ করে তখন বলতে পারছো যে হ্যাঁ আসলে এখানে আমি ধারণা করেছিলাম কি যেখানে থাকা সম্ভব, এখন আমি ওটা মোটামুটি প্রমাণ করতে পেরেছি। তো গত 2 ক্লাসের হচ্ছে জিনিসপত্রগুলো এখন এ পর্যন্তই শেষ। এখনকার আমরা হচ্ছে নতুন টপিক শুরু করব, যেটা হচ্ছে ফটোমেট্রি। আমার যদি পেনের কালিনা শেষ হয়ে যায় তাহলে আজকে ক্লাস অনেকখানি হবে। ওকে, তো
তো ফটোমেট্রি জিনিসটা কি, আমরা হচ্ছে বলতে যেটা দেখছি কি যে কোনো তারা থেকে যা আসছে আমাদের কাছে ফ্লাক্স আসছে বা হচ্ছে ব্রাইটনেস ইন্টেন্সিটি আসছে, তো আমরা ওগুলাই আমাদের ডিটেক্টরে নিয়ে কাজ করতে পারি। তো আমাদের হচ্ছে ফটোমেট্রির মেন উদ্দেশ্য কি, ফটোমেট্রির উদ্দেশ্য হচ্ছে একটা অবজেক্ট থেকে কি পরিমাণ, কি ওয়েভলেংথে, কি ফ্রিকোয়েন্সিতে এনার্জি আসছে, এনার্জি থেকে আমরা কি 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 মাপতে পারি, সেটাই হচ্ছে আমার ফটোমেট্রির উদ্দেশ্য। তো প্রাচীনকালে ফটোমেট্রি শুরু হয়েছিল হয়তো লোকজন বলেছিল কি যে হচ্ছে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা যেটা হচ্ছে একবারে সন্ধ্যাবেলাতে দেখা যায় সেটাকে হচ্ছে একমাত্রার তারা, আবার হচ্ছে যে তারা একবারে দেখা যায় না সেটা হচ্ছে 6 মাত্রার তারা, খুব খালি চোখে খুব কষ্ট দেখা যায়। তো আলটিমেটলি হচ্ছে আমরা আলটিমেটলি আমরা বলতে পারি কি যে হচ্ছে 6 মাত্রার তারা থেকে 1 মাত্রার তারার যে উজ্জ্বলতার পার্থক্য তারা মোটামুটি খালি চোখে বের করে দেখলেন, সেটা হচ্ছে কত, 100 গুণ, 100 গুণ। তো 100 গুণ যদি হয় আর স্টেপ কাউন্ট যদি হচ্ছে 5 হয়, তাহলে প্রতি স্টেপের জন্য আমরা কত ইয়ে করতে পারি, মানে প্রতি স্টেপের জন্য আলোর পার্থক্য কত হবে, √5 √100, যেটা মোটামুটি বের হয় হচ্ছে 2.512। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি একটা তারার উজ্জ্বলতা B1 থেকে আরেকটা তারার উজ্জ্বলতার অনুপাত অনুপাত M1, এটা যদি তার মাত্রা হয়, আমরা কি দেখেছিলাম, আমরা তো মানে একটু আগে যেটা দেখলাম উদাহরণ দিয়ে 6 - 1, তাহলে উজ্জ্বলতার পার্থক্য এখানে শেষ পর্যন্ত 100 আসে, একটা থেকে একটা। তো এটাকে যদি উভয় পাশে লগ নাও তাহলে আমাদের শেষ পর্যন্ত যে আমাদের ফেমাস সূত্র আসে সেটাই হচ্ছে পক্সনের সূত্র, যেটা হচ্ছে M2 - M1 2.5 log B1 - B2। আমি প্রথমে লগ মাইনাস ছাড়াই দেখাচ্ছি, এখন মনে রাখার সুবিধার্থে এখানে তুমি 1 নাও, এখানে 2 নাও, আর এখানে একটা মাইনাস বসা দাও। এটাই হচ্ছে পক্সনের আদিম ফেমাস সূত্র। তো এখন পর্যন্ত দেখো এই জিনিসটাকে বলা হচ্ছে ম্যাগনিটিউড বা ম্যাগনিটিউড, উজ্জ্বলতার মান। এখনো পর্যন্ত আমরা উজ্জ্বলতার মান মাপছি কি দিয়ে, আমাদের চোখ দিয়ে, কারণ আমরা প্রথমে দেখলাম কি যে চোখে, খালি চোখে উজ্জ্বল তারা হচ্ছে কত, প্রাচীন গ্রিক জ্যোতির্বিদরা মোটামুটি এটা বের করেছিল কি যে তারা দিয়েছিল 1, আর সবচেয়ে ক্ষীণ তারাকে দিয়েছিল 6। পরে এরা হচ্ছে ডিলামায় পড়ে গেছে কি যে এরা তো উত্তর গোলার্ধে থাকে, এরা দক্ষিণ গোলার্ধের বা আরো উজ্জ্বল তারাগুলো দেখতে পায়নি, বা দেখতে পেলেও ইগনোর করেছে, বা যাই হোক, তো আমরা ধরে নিই তারা দেখতে পায়নি। তো দেখা গেল দক্ষিণ গোলার্ধের কাছাকাছি বা মেরু অঞ্চল বা হচ্ছে ইকুয়েটরের কাছাকাছি আরো উজ্জ্বল তারা আছে যেগুলা হচ্ছে একমাত্র তারা হচ্ছে উজ্জ্বল। তখন কি করবে, আমরা তো আগেই ডিফাইন করে ফেলেছি কি যে হচ্ছে উজ্জ্বলতার মান, ম্যাগনিটিউড হচ্ছে যত বৃদ্ধি পায় উজ্জ্বলতা তত কমে, এই যে এই মাইনাসটা এই জন্যই আসছে। হ্যাঁ, তখন এরা কি করলো, স্কেলটাকে মাইনাসের দিকে হটানো শুরু করলো। তখন দেখা গেল যে আকাশের সবচেয়ে উজ্জ্বল তারার মান কত, ইন্নানিল্লাহ 0.48। তো এই মুহূর্তে আমাকে একটু পজ করা লাগছে, একটা পেন যদি পাই পেন খোঁজার জন্য। তো এই পর্যন্ত তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করো।